100% কমন সিরিজের ইউলিসিস চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্লাস 12-এর সেমিস্টার 3-তে ইউলিসিস যে কবিতাটি রয়েছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কারো কারো কাছে এটি একটু ডিফিকাল্ট বা হার্ডও লাগছে। তোমরা যদি আমার অ্যানিমেটেড ভিডিওটা না দেখে থাকো, অবশ্যই নিচে লিঙ্ক দেওয়া থাকলো ডেসক্রিপশনের মধ্যে গিয়ে সেখানে ইউলিসিস অ্যানিমেটেড ভিডিওর লিঙ্কে ক্লিক করলে তুমি দেখে নিতে পারবে অ্যানিমেটেড সেই কার্টুন ভিডিওটি। খুবই সহজে একদম লাইন বাই লাইন বাংলা মানে বুঝিয়েছি, আর হার্ড ওয়ার্ড মিনিংগুলোও বলে দিয়েছি, সঙ্গে ডিপ মিনিংও বলে দিয়েছি। চলো, when was the poem Ulysses written and by whom? ইউলিসিস কবিতাটি লেখা হয়েছে আলফ্রেড লর্ড টেনিসনের দ্বারা। তবে আমরা দেখি প্রথমে আছে রবার্ট ব্রাউনিং, একদমই না। তারপরে আছে চার্লস ডিকেন্স, না। তারপরে রয়েছে আলফ্রেড লর্ড টেনিসন, এটা হয়ে যাবে পারফেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে কি রায়নার, এটাও নয়। তাহলে এগুলো কেটে দিয়ে আসল অ্যান্সার হলো 1833-এ আলফ্রেড লর্ড টেনিসন তিনি লিখেছিলেন ইউলিসিস এই কবিতাটি। পরবর্তী কোশ্চেনে চলে আসছি আমরা, দেখে নিই। হুইচ এজ ডিড দ্য ইংলিশ পোয়েট টেনিসন বিলং টু? মানে এই যে আমাদের ইংলিশ পোয়েমগুলো রয়েছে সেগুলো এক একটা যুগ থেকে আসে, ঠিক আছে? সেগুলোতে কখনো সেই যুগকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান যুগ, কখনো বলা হয় রোম্যান্টিক যুগ, ঠিক আছে? তবে এই আলফ্রেড লর্ড টেনিসন তিনি কোন যুগের কবি ছিলেন? এখানে আছে ভিক্টোরিয়ান এজ, রোম্যান্টিক, মডার্ন এবং রেস্টোরেশন। মনে রাখবে আমাদের এই আলফ্রেড লর্ড টেনিসন এসেছেন দ্য ভিক্টোরিয়ান এজ থেকে। এবার অনেকের মনে কোশ্চেন রাখতে পারে, স্যার ভিক্টোরিয়ান এজটা কত থেকে কত? তো মনে রাখতে হবে ভিক্টোরিয়ান এজ হচ্ছে 1837 থেকে 1901। 1837 থেকে 1901 অবধি এটা ছিল ভিক্টোরিয়ান এজ। ওকে, হুইচ জনরা অফ পোয়েম ইজ ইউলিসিস? ইউলিসিস কি ধরনের পোয়েম? দেখো চারটি অপশন রয়েছে। প্রথমে রয়েছে ড্রামাটিক মনোলগ, তারপরে রয়েছে সলিলকি, তারপরটা আছে সনেট, তারপরটা আছে এপিক ড্রামা। বলে রাখি এটা হচ্ছে এমন ধরনের কবিতা যেখানে ইউলিসিস মানে প্রধান যে বক্তা তিনি হচ্ছেন ইউলিসিস, যাকে আমরা ওডিসিয়াস নামেও জানি। তো তিনি একমাত্র বক্তা হিসেবে পুরো কবিতাতে কথা বলে গেছেন, আর কেউ কিন্তু তাকে বাধা দেয়নি। যেমন অন্যান্য কবিতাতে অন্য কেউ যদি ইন্টারফেয়ার করে তাহলে ওটা কি হয়, দুজন কথা বলছে, কিন্তু এখানে যেহেতু ইউলিসিস একাই কথা বলেছেন তাই এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। মনো মানে হচ্ছে এক, তবে এটা হচ্ছে একটি নাটকের মতো একটা মনোলগ কবিতা, ঠিক আছে? একান্ত কবিতা মানে একজনই কথা বলেছেন। এরপরে আসছে হোয়াট ইজ দ্য সেটিং অফ ইউলিসিস? এই যে কবিতাটি রয়েছে ইউলিসিস কবিতাটি, এটার ছন্দটা কেমন? ওকে, ও সরি, বলছে ইউলিসিস, এখানে দুটো কোশ্চেন হয়ে গেছে আই থিঙ্ক। ওকে, এটাও হবে না, এটা কোশ্চেনটা। অ্যাকর্ডিং টু দ্য মাইথোলজি দ্য ইউলিসিস ইজ দ্য কিং অফ। ইউলিসিস কোথাকার রাজা ছিল? ইউলিসিস ছিলেন ইথাকার রাজা, মনে রাখতে হবে তিনি ইথাকার রাজা ছিলেন। এবার ইথাকা কোন সেই সাম্রাজ্যের মধ্যে পড়তো? ইথাকা পড়তো গ্রিক সাম্রাজ্যের মধ্যে। তোমরা সবাই জানো গ্রিক সাম্রাজ্য, সেই গ্রিক সাম্রাজ্যের একটা ছোট্ট দেশ ছিল ইথাকা, আর তার রাজা ছিলেন ইউলিসিস, যাকে আমরা ওডিসিয়াস নামেও চিনি। ইউলিসিসের আরেক নাম কি? ওডিসিয়াস। এরপরে ইন হুইচ ফর্ম ইউলিসিস ইজ রিটেন? ইউলিসিস কোন ফর্মে লেখা হয়েছে? এটা লেখা হয়েছে একটি ব্ল্যাঙ্ক অথবা ফ্রি ভার্সে, মনে রাখতে হবে। ওকে, তো পারফেক্ট অ্যান্সার এটা হয়ে গেল ব্ল্যাঙ্ক এবং ফ্রি ভার্স। কোনো রাইমড লাইন নয়, কোনো কাপলেট নয়, কোনো ট্রিপল নয়। এরপরের কোশ্চেনে আমরা চলে আসি। তোমরা যারা যারা এই ভিডিওটি দেখছো পূর্ণভাবে, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই খাতা কলম নিয়ে এইগুলো নোট করে নিও। যদি তোমরা আমার আলফা ব্যাচটি জয়েন করোনি তাহলে অবশ্যই নোট করে নিও, আর যারা আলফা ব্যাচের মধ্যে রয়েছে তাদের তো নোট দিয়ে দেওয়া হবে, কোনো টেনশন নেই। প্রথমেই বলে রাখি এটা হচ্ছে আমাদের ফেমাস সেই বুক রে অ্যান্ড মার্টিনের কোশ্চেন ব্যাংক, এটা আমি সলভ করছি। ওকে, রে অ্যান্ড মার্টিন এত বিখ্যাত কেন? কারণ এখানে সব থেকে বিখ্যাত স্কুলগুলোর সেই কোশ্চেন পেপারগুলো দেওয়া হয়। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যেই স্কুলগুলোর টপার হয় সেই স্কুলের কোশ্চেন পেপারগুলো। তবে তুমি বুঝতেই পারছো যে এগুলো কত ইম্পর্টেন্ট কোশ্চেন। আর সব থেকে বড় কথা, সেই যে বড় বড় স্কুলের টিচাররা তারা কিন্তু বোর্ডকে তাদের এই কোশ্চেন পেপারগুলো পাঠায়, আর বোর্ড তারপরে সেই কোশ্চেনগুলো বেছে বেছে নিয়ে টোটাল একটা ফাইনাল
এক্সাম পেপার বানায়, যেটাকে তোমরা উচ্চ মাধ্যমিকের কোশ্চেন পেপার বলো। তবে এই কোশ্চেনগুলো যদি তোমরা করে যাও অবশ্যই তোমরা সমস্ত কিছু কমন পাবেই পাবে। তাই প্রতিটি চ্যাপ্টারের আমি দিয়েছি 100% কমন সিরিজ। তুমি আমার প্লেলিস্টের মধ্যে গেলেই দেখতে পারবে, নিচে ইংলিশের প্লেলিস্ট দেওয়া আছে, সেখানে কিন্তু অলরেডি আমি দ্য নাইট ট্রেনের দেউলি, আওয়ার ক্যাজুরিনা ট্রি, সেগুলোর এমসিকিউ ভিডিওস দিয়েছি, এবং ডাফ এন্ড ডাট যদি কেউ সলভ করতে চাও সেটাও দিয়েছি। এরপরে কি বলছে, পোয়েম টাইটেল ইউলিসিস কোন রোমান হিরোকে বোঝায়? ইউলিসিস আসলে কোন রোমান হিরোর নাম? সেটা হচ্ছে ওডিসিয়াসের নাম। একটু আগেই বললাম আমি যে ইউলিসিস হচ্ছে ওডিসিয়াস নামক এক হিরোর আরেক নাম। ওকে, আসল নাম কি ছিল? ওডিসিয়াস, তারপরে তার হিরো নাম কি পড়লো? ইউলিসিস। ওকে, যেমন তোমরা হয়তো যারা যারা WWE দেখো তারা জানো যে দ্য রক যে রয়েছে সেটার আসল নাম কি? দ্য রকের আসল নাম হচ্ছে ডুইন জনসন, তাই না? ডুইন জনসনের নাম হচ্ছে দ্য রক। যাই হোক, তোমাদের এটা মনে রাখতে হবে যে ইউলিসিসের আসল নাম হচ্ছে ওডিসিয়াস। এরপরে, which among the following poets portrayal of Ulysses has a similarity with Tennyson's Ulysses? মানে এখানে এই কোন কবির, ঠিক আছে, কোন কোন কবির ইউলিসিস ক্যারেক্টারটা এই কবিতার ইউলিসিস ক্যারেক্টারের সঙ্গে মিলে যাচ্ছে? তবে আমি বলি ইউলিসিস হচ্ছে একটা গ্রিক মাইথোলজি। যেমন আমাদের এই ইন্ডিয়াতে রয়েছে রামায়ণ মহাভারত, সেরকম গ্রিকে রয়েছে কি? গ্রিকে রয়েছে ইউলিসিস এই ক্যারেক্টারটা। তো ইউলিসিস ক্যারেক্টারকে অনেকজন অনেকভাবে দেখিয়েছেন। যেমন এই যে দান্তে যে রয়েছেন, দান্তে এই ইউলিসিসকে একজন ভ্রমণ পিপাসু হিসেবে দেখিয়েছেন, মানে যে ট্রাভেল করতে ভালোবাসে, যে একজন ওয়ারিয়ার, ঠিক আছে। তো আবার সেই বিখ্যাত অন্ধ কবি যার নাম কি ছিল? হোমার। হোমারের ওডিসিতে দুটা গ্রন্থ ছিল, ইলিয়াড এবং ওডিসি। সেই ওডিসিতে আবার আলাদাভাবে এই আমাদের ইউলিসিসকে দেখানো হয়েছে। তো এই যে আমাদের কবিতাটা রয়েছে, এই কবিতার সঙ্গে মিল খাচ্ছে দান্তের সেই ইনফার্নোর সঙ্গে। ওকে, মনে রাখতে হবে হোমারের ইলিয়াড নয়, জেমসের নয়, বা ইউরোপিয়েডসের নয়। ওকে, মনে রাখতে হবে এটা অ্যান্সার হবে দান্তে। যদি আসে যে এই কবিতাটি আলফ্রেড লর্ড টেনিসন কোথার থেকে অনুপ্রেরিত হয়ে লিখেছেন, সেটা হচ্ছে দান্তের ইনফার্নো থেকে তিনি অনুপ্রেরণা নিয়ে এটা লিখেছেন। পরবর্তী ভালো মতো বুঝিয়ে বুঝিয়ে কিন্তু কোশ্চেনগুলো করাচ্ছি যাতে তোমাদের সব কিছু মনে থাকে পরীক্ষা অবধি। হাউ মেনি লাইন্স আর দেয়ার ইন দ্য পোয়েম? কতগুলো লাইন রয়েছে এই কবিতার মধ্যে? যতটুকু আমার মনে আছে এই কবিতায় আছে 70টি লাইন, 70 লাইন্স। ওকে, তোমরা একবার ভেরিফাই করে নিও যদি তোমাদের মনে হয়। এরপরে, হু ইজ দ্য স্পিকার অ্যান্ড ন্যারেটর সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য পোয়েম? মানে এই যে কবিতাটায় এটার মেন হিরোটার নাম কি? আমরা সবাই জানি ইউলিসিস কবিতা মানে ইউলিসিস হিরো হবে, তাই না? তো ইউলিসিস হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। এরপরে, ইউলিসিস একজন কি ধরনের মানুষ ছিলেন? তিনি একজন প্রেমী ছিলেন যে নলেজ গেইন করতে ভালোবাসতো, মানে জ্ঞান নিতে ভালোবাসতো। তিনি এক ধরনের মানুষ ছিলেন, তিনি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসতেন, নাকি তিনি এক ধরনের মানুষ ছিলেন যে সেই সব জিনিসগুলোকে অর্জন করতে চায় যেগুলো সাধারণ মানুষ পারবে না? বুঝতে পারলে লাস্টেরটা? সে এমন একজন মানুষ যেটা সাধারণ মানুষ যেই কাজগুলো করতে পারে না, তিনি সেই কাজগুলো করতে চান। তো এখানে এটাও ঠিক, এটাও ঠিক, এটাও ঠিক। তো হয়ে যাবে কি ডি নাম্বারটা অল অফ দিস। অ্যান্সারটা হয়ে যাবে তাহলে কি ডি নাম্বারটা অল অফ দিস। ওকে, এটা পারফেক্ট অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেনে আসছি আমরা, যেখানে রয়েছে ফ্রম দ্য পোয়েম ইট ক্যান বি আন্ডারস্টুড দ্যাট ইউলিসিস ইজ। মানে ইউলিসিস এই কবিতাতে আমরা ইউলিসিসের কেমন একটা চরিত্র পাই? সে বয়স্ক হচ্ছে, ইয়েস। সে একজন হিরো, ইয়েস। সে একজন কিং অফ ইথাকা, মানে ইথাকা সেই দেশের রাজা, ইয়েস। তিনটাই সঠিক, তার জন্য ডি নাম্বারটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। ওকে, তিনটেই সঠিক বলে ডি নাম্বারটা অ্যান্সার হয়ে গেল অল অফ দিস। অল অফ দিস মানে সবকটি। হু ইজ রিফার্ড অ্যাজ দ্য আইডিয়াল কিং? এবার আইডিয়াল মানেটা কি? আইডিয়াল মানে কিন্তু এখানে অলস বোঝানো হয় কি স্যার? আমরা তো পড়েছি আইডিয়াল মানে আদর্শ। সেই আইডিয়ালের স্পেলিং হলো IDEAL। ওকে, সেই আইডিয়াল আদর্শ যেটা, এটা হচ্ছে IDEAL, এটা মানে আদর্শ। কিন্তু এখানে আছে IDLE মানে অলস। তো অলস রাজা এখানে বলা হয়েছে কাকে? সেই ইউলিসিসকে বলা হয়েছে।
ইউলিসিস নিজেকে অলস রাজা বলেছেন, অন্য কেউ না, তিনি নিজেকে অলস রাজা বলেছেন। ওকে, তোমরা যদি অ্যানিমেশন ভিডিওটা না দেখে থাকো অবশ্যই দেখে নিও। খুবই হাই কোয়ালিটি অ্যানিমেশন দিয়ে, পুরো অ্যানিমেশন কার্টুন দিয়ে আমি বুঝিয়েছি কবিতাটিকে, প্রতিটি লাইনের মানে বলেছি, ডিপ মিনিং বলেছি, ওয়ার্ড মিনিং বলেছি, এবং পুরনো কাহিনী কি করে এই কবিতাটি হলো, কি করে তারা ট্রয় যুদ্ধ করলো, সব কিছু ভালো মতো বলেছি। অবশ্যই দেখে নিও, পুরোপুরি একটা মুভির মতো। আর মুভি থেকে মনে পড়লো, ইউলিসিস একটি মুভি বেরোচ্ছে, যদি তোমরা না জেনে থাকো, এই আগস্ট না অক্টোবর মাসেই হয়তো বেরোবে। খুবই ফেমাস একটা ডিরেক্টর রয়েছে ক্রিস্টোফার নোলান নামে, আমাদের পুরো পৃথিবীর 1 নম্বর ডিরেক্টর, তিনি এটা বানাচ্ছেন। তো অবশ্যই দেখতে পারো মুভিটা, আইনক্সে, পিভিআর আইনক্সে হয়তো দেবে। হোয়াট ইজ মেন্ট বাই আইডিয়াল কিং? আইডিয়াল কিং বলতে কি বোঝায় আমি একটু আগেই বোঝালাম। আইডিয়াল মানে কি? আইডিয়াল মানে অলস। তাহলে একটা কিং যে অ্যাক্টিভলি রুল করে তার কান্ট্রিকে, অ্যাক্টিভলি মানে খুব একদম অ্যাক্টিভলি, সতেজভাবে, একদম মনোবল দিয়ে, তাই কি? একদমই না। এরপরে এ কিং হু ট্রাভেলস ফ্রিকুয়েন্টলি, একটা রাজা সে মাঝে মধ্যেই ট্রাভেলে বেরোয়, এরকম কি না? অলস বলেছে, তো এটা হবে না। এ কিং হু ইজ ইয়ং অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড, একটা রাজা যে হলো যুবক এবং তার কোনো নেই, এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, এটা কি না? অলস বলেছে। অলস মানে কি? এ কিং হু ইজ ইনঅ্যাক্টিভ, একটা রাজা যে কাজ করতে ভালোবাসে না, যে অলস, এবং নট এঙ্গেজ ইন ব্যাটেলস অর থ্রিলিং অ্যাডভেঞ্চার্স, একটা রাজা যে কোনো যুদ্ধ করতে ভালোবাসে না বা কোনো অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে না। তাহলে আইডিয়াল কিং বলতে কি বোঝায়? একটা রাজা যে কোনো কাজ করতে ভালোবাসে না, যুদ্ধ করতে ভালোবাসে না, বা কোনো অ্যাডভেঞ্চারেও বেরোয় না। ডি নাম্বার হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। হোয়াট ডাজ দ্য ইউলিসিস এক্সপ্রেস ডিসস্যাটিসফ্যাকশন ফর দ্য বিগিনিং অফ দ্য পোয়েম? অ্যাট দ্য পোয়েম, তো ইউলিসিস যে আছে প্রধান ক্যারেক্টারটা, তিনি কোন বিষয় নিয়ে অসন্তুষ্টি দেখিয়েছেন? তার আগের যে অ্যাডভেঞ্চারগুলো হয়েছিল সেগুলো, পাস্টের অ্যাডভেঞ্চারগুলো না, তিনি তার বর্তমান জীবন নিয়ে খুবই কিন্তু অসন্তুষ্ট। তিনি বর্তমান জীবনে একজন অলস রাজা হয়ে খুবই অসন্তুষ্ট, কারণ ইউলিসিস একজন যোদ্ধা ছিলেন, তিনি সবসময় যুদ্ধে যেতে চাইতেন, তিনি সবসময় ট্রাভেল করতে চাইতেন, কিন্তু সেখানে রাজা হয়ে তিনি একজন অলস রাজাতে পরিণত হয়ে গেছে। তো সেই জন্য তিনি এই প্রথমের দিকেই বলেছেন কবিতার যে সে তার লাইফ নিয়ে খুশি না। ওকে, তো এই পরের দুটো হবে না। পরের দুটো যদি তোমরা মানে জানতে চাও, তার ছেলেকে নিয়ে সে খুশি না বা তার রাজ্যকে নিয়ে সে খুশি না, তো এটাও ভুল। আসলে হচ্ছে এটা যে সে তার লাইফ নিয়ে খুশি না, সে একজন রাজা হয়ে খুশি না। হাউ ডাস ইউলিসিস ভিউ দ্য সেন্ট্রাল রোল অ্যাজ দ্য কিং অফ ইথাকা? ইউলিসিস রাজা হিসেবে তার কেমন তার মনোভাব পাওয়া গেছে? সে খুব বেশি মানে ফুলফিলমেন্ট, খুব বেশি ভিতর থেকে তৃপ্তি পায় এই রাজ্যকে রাজত্ব করার পর? না, সে কিন্তু রাজা হতে চায় না, সে ডিসকানেক্টেড ফিল করে, আর রাজা হয়ে সে মনে করে বোরিং মনে করে, হতে পারে। সে বিলিভস হিজ রোল অ্যাজ এ কিং অফ ক্রুশিয়াল ফর দিস পিপল, সে মনে করে যে তার রাজ্যের লোকের জন্য তার রাজা হয়ে থাকাটা জরুরি, একদমই না। সে ভাবছে যে কিভাবে বাড়ি থেকে বেরোনো যায় আর রাজার দায়িত্বটা তার ছেলেকে দিয়ে চলে যায়। তার ছেলের নাম হচ্ছে টেলিমেকাস। ওকে, হি ইজ ফোকাসড অন মেনটেনিং ল অ্যান্ড অর্ডার ইন হিজ কিংডম, একদমই না। সে কিন্তু তার রাজ্যকে নিয়ে একটুকুও চিন্তা করে না, সে কিন্তু কোনো ল বানায় না বা সে কোনো কিন্তু মানে অ্যাক্টিভলি কাজ করে না। তো তার এখান থেকে পরিচয় পাওয়া যায় কি, সে হচ্ছে পুরোপুরি ডিসকানেক্টেড, তার ইচ্ছা হয় না কোনো রাজত্ব করার। আরেকটা কি, সে বোরডম ফিল করে। ওকে, যারা যারা তোমরা অ্যানিমেশন ভিডিওটা দেখে নিয়েছো তাদের কাছে একদমই ইজি হয়ে গেছে নিশ্চয়ই, আর যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। যদি তোমাদের মনে হচ্ছে যে সব কিছু নতুন নতুন লাগছে, একবার অ্যানিমেশন ভিডিওটা দেখে পড়ে নাও, তারপর দেখবে এমসিকিউগুলো এত সোজা হয়ে যাবে যে সবগুলো অ্যাটেন্ড করে আসতে পারবে। ইন দ্য পোয়েম হোয়াট মেটাফর ডাজ ইউলিসিস ইউজ টু ডিসক্রাইব হিজ প্রেজেন্ট লাইফ? এবার মনে রাখো, মেটাফর মানে কি? মেটাফর মানে ডিরেক্টলি তুলনা করা। সাপোজ আমি কাউকে বললাম যে তুই একটা বাঘের মতো, এখানে মতো কথাটা ইউজ হলো, তো ওটাকে বলা হয় সিমিলি। এবার মতোটা না বলে আমি যদি ডিরেক্টলি বলি তুই একটা বাঘ,
তুই একটা বাঘ, মতো কথাটা বললাম না, তাহলে এটা হয়ে যাচ্ছে মেটাফর। তো ডিরেক্টলি কাউকে কিছু বলে তুলনা করলে সেটা হয়ে যায় মেটাফর। তাহলে এখানে তার লাইফটাকে ডিরেক্টলি সে কিসের সঙ্গে তুলনা করেছেন? একটা স্টিল হার্থ মানে একটা নিভে যাওয়া উনুন, নাকি একটা মুর্ছে যাওয়া ফ্লাওয়ার? ডিরেক্টলি আমি অ্যান্সারটা বলে দিই, তিনি একটা নিজের লাইফটাকে তুলনা করেছেন একটা নিভে যাওয়া উনুনের সঙ্গে। কি বলছি? নিভে যাওয়া উনুন বা আগুন, ঠিক আছে? এরপরে বাই দিস স্টিল হার্থ, হিয়ার স্টিল হার্থ সিম্বলাইজেস, এই যে দেখতে পাচ্ছ, এই স্টিল হার্থ দিয়ে তার কি বোঝানো যাচ্ছে? স্টিল হার্থ দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন? আসলে কি উনুন বোঝাতে চাচ্ছেন, নাকি তার জীবনকে বোঝাতে যাচ্ছেন? তার জীবনকে বোঝাতে চাচ্ছেন। তো এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে তার লাইফটা যে কত আনইভেন্টফুল হয়ে গেছে, মানে কোনো তার লাইফের মধ্যে অ্যাডভেঞ্চার নেই, সেটা বোঝাতে চাচ্ছেন। ও তার আইল্যান্ডকেও না, আসলের সেই ফায়ারকেও না, অথবা কোনো রাত্রিকেও না, তিনি বোঝাতে যাচ্ছেন তার বাড়িতে খুবই বোরিং হয়েছে লাইফটা। এরপরে নেক্সট কোশ্চিনে আসছি আমরা। What is the significance of this still heart in the context of ইউলিসিসের লাইফ? বলছে ইউলিসিসের লাইফে এই স্টিল হার্ট দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন? সে এটা বোঝাতে চেয়েছেন স্টিল হার্ট দিয়ে যে সে এখন যেখানে আছে সেখানে খুবই আরাম এবং খুবই শান্তি? একদমই না, সে কিন্তু নিজের বাড়িতে শান্তি খুঁজে পাচ্ছেন না। ইট সিম্বলাইজেস ইউলিসিসের ডিজায়ার টু কিপ ট্রাভেলিং। ইউলিসিস সবসময় ভ্রমণ করতে চায়, এটা ইচ্ছা প্রকাশ করছে সেই স্টিল হার্ট দিয়ে। ওকে, স্টিল হার্ট দিয়ে কিন্তু মনে রাখবে তার লাইফের বিষণ্ণতাকে বোঝাচ্ছে, তো ট্রাভেলিংয়ের ইচ্ছাটাকে কিন্তু বোঝাচ্ছে না, ঠিক আছে? স্টিল হার্ট দিয়ে কি বোঝাচ্ছে? বিষণ্ণতাকে বোঝাচ্ছে। ইট সিগনিফাইজ স্ট্যাগনেশন অ্যান্ড ইনঅ্যাক্টিভিটি, এটা হতে পারে। স্ট্যাগনেশন মানে কি? এক জায়গায় থেমে যাওয়া। এটা বোঝায় যে ইউলিসিস এক জায়গায় থেমে গেছে এবং সে একদম অলস হয়ে গেছে। আর লাস্টেরটা কি? সে এটা দিয়ে নিজের রাজ্যের বিশাল ধনসম্পদকে বুঝাতে চেয়েছে? একদমই না। স্টিল হার্ট মানে আগুন যেমন নিভে যায় এবং এই জায়গাটা একদম থেমে যায়, সেরকম ইউলিসিসের লাইফও যে থেমে গেছে সেটা বোঝাতে চাইছে। তো এটা হয়ে গেল কারেক্ট অ্যান্সার। এবার বলে রাখি তোমাদেরকে, এই যে আমি সেটটা করাচ্ছি রেন মার্টিন থেকে করাচ্ছি। রেন মার্টিন কিন্তু খুবই ফেমাস কোশ্চেন ব্যাংক, সেখান থেকে করলে তোমরা 100% কমন পাবে, এটুকু আমার বিশ্বাস রয়েছে। যাদের যাদের মনে হয় যে স্যার আমরা ডাফ অ্যান্ড ডাট ওই ফেমাস কোশ্চেন ব্যাংকটাও করবো, তো অলরেডি আমি করে সেটা সলভ করে দিয়ে ইউটিউবে দিয়ে দিয়েছি। তুমি জাস্ট সার্চ করবে ইউলিসিস এসবিআর এডটেক আর পাশে ডাফ অ্যান্ড ডাট লিখে দেবে, সব ক্লাসগুলো চলে আসবে ইউলিসিসের, ঠিক আছে? অলরেডি ফ্রিতে ক্লাস দিয়ে দিয়েছি। আর যাদের যাদের এই নোটগুলো স্পেশালি দরকার, যেরকম এরকম স্মার্ট নোট রয়েছে প্লাস প্রিমিয়াম নোট যদি তোমাদের দরকার হয়, তাহলে আমার এসবিআর এডটেকের আলফা ব্যাচটি জয়েন করতে পারো, যেখানে তুমি পেয়ে যাচ্ছ এই প্রতিটি পড়ার কমিক বুক পড়ে তুমি টেক্সট পড়াগুলিকে পড়তে পারবে, মানে লাইন বাই লাইন কমিক বুক দিয়েছি বাংলা মানের সাথে। তার সঙ্গে কি রয়েছে? তার সঙ্গে রয়েছে তোমাদের রেকর্ডেড ভিডিওস, যতবার ইচ্ছা যখন ইচ্ছা সেই ভিডিওগুলো দেখে তুমি ক্লাস করতে পারো। ক্লাস করে নিয়ে সঙ্গে সঙ্গে স্মার্ট নোটগুলো পড়ে নিতে পারো। যেটা সঠিক হবে সেটা এইখানে গ্রিন কালার করে দেওয়া থাকে অ্যাপের মধ্যে। তো এরকম সলভ করা স্মার্ট নোটস তোমরা অ্যাপের মধ্যে পাবে। অ্যাপের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে, সেখান থেকে অ্যাপটা ডাউনলোড করতে পারো। নাম হচ্ছে এসবিআর এডটেক অ্যাপ, বা প্লে স্টোর থেকেও তুমি সার্চ করে ডাউনলোড করতে পারো। এর সঙ্গে কি রয়েছে? সেই অ্যাপের মধ্যে তুমি মক টেস্ট দিতে পারবে সঙ্গে সঙ্গে। এই ক্লাসটি করলে সঙ্গে সঙ্গে মক টেস্ট দিলে তাহলে সব থেকে ভালো হয় যে তুমি তোমার পুরোপুরি অনুশীলনটিকে এক্সামাইনও করে নিলে। আর এর সাথেও আমি বলে রাখি, এখানেই শেষ হচ্ছে না, আরও ফিউচার অ্যাড হচ্ছে। যেমন ইংলিশ পরীক্ষার সময় সাজেশনগুলো যে রয়েছে সেগুলো আপলোড হবে। আর দুটি কোশ্চেন ব্যাংক আমি সলভ করিয়েছি, সঙ্গে এবিটিএ ক্লাসগুলোও করাবো আমি, যেটা অ্যাপের মধ্যে আপলোড হবে। তো অবশ্যই জয়েন করে নাও এবং হয়ে ওঠো পশ্চিমবঙ্গের সেরা স্টুডেন্টদের মধ্যে একজন। হোয়াট ইজ রেফার্ড অ্যাজ ব্যারেন ক্র্যাকস? ব্যারেন ক্র্যাকস মানে কি? আচ্ছা স্যার, একটু আগে স্টিল হার্থ পড়লাম। স্টিল হার্থ মানে হচ্ছে নিভে যাওয়া উনুন বা আগুনকে বোঝায়। এখানে ব্যারেন মানে হচ্ছে খালি বা ফাঁকা জায়গা, একবারে মরুভূমির মতো জায়গা, সেটাকে বলে ব্যারেন। এবং ক্র্যাকস বলতে পাথুরে জমিকে বোঝায়। তবে ব্যারেন ক্র্যাকস বলতে কিন্তু এখানে সে তার দ্বীপের কথা বলেছে। ইথাকা হচ্ছে একটা পাহাড়ি দ্বীপ। ওকে, গ্রিক সাম্রাজ্যের মধ্যে পাথরে ভরা একটি পাহাড়ি দ্বীপ। তবে সে কিন্তু এই রকি আইল্যান্ড অফ ইথাকাকে এখানে বুঝিয়েছে
কোনো গ্রিসের ভ্যালিকে নয়, ট্রয়কে নয়, অথবা ইংল্যান্ডকে নয়। ইংল্যান্ডের কথা একদমই এখানে নেই। তবে আজকের শেষ কোশ্চিনে আমরা চলে এসেছি। এভাবেই কিন্তু আরও পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে, যেখানে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের করিয়ে দেবো। কোনো টেনশন নেই, আমার চ্যানেলে এসেছো, পুরোপুরি নাম্বার তুলেই ছাড়বো। The barren cracks in the second line can be interpreted as a metaphor for ব্যারেন ক্র্যাকস দিয়ে কাকে তুলনা করা হয়েছে? একটু আগেই করলাম আমরা যে আইল্যান্ডকে করা হয়েছে। দেখি, ইউলিসিসের সেই লাইফকে? না। সেই রাগেড ল্যান্ডস্কেপ অফ ইথাকা? ইয়েস, এটা হতে পারে। দ্য চ্যালেঞ্জেস অফ? না, একদমই না। দ্য সেরেনিটি? একদমই না। সেরেনিটি মানে হচ্ছে একাকিত্ব, এটাও না। সেই কিংডম সে যখন করছিল সে রাজত্ব, তখন সে কি কি চ্যালেঞ্জেস ফেস করতেছিল, তাই কি না। ব্যারেন ক্র্যাকস মানে হচ্ছে সেই ফাঁকা পাথুরে পাহাড়ি জমি। তবে এটা হয়ে যাচ্ছে ইথাকার সেই রাগেট মানে রুক্ষ ল্যান্ডস্কেপ, মানে সেই জমিটি, ভূমিটি। তবে এটা হয়ে গেল পারফেক্ট অ্যান্সার। তবে তোমাদেরকে অবশ্যই বলবো এসবিআর এডটেকের অ্যাপটি ইনস্টল করো, সেই আলফা ব্যাচটি নিয়ে নাও ইংলিশের, যেখানে শুধুমাত্র 199-এ তুমি পেয়ে যাচ্ছ পুরো ইংলিশ ক্লাসটি পুরো 3rd সেমিস্টারের জন্য। একবার পেমেন্ট করে পুরোপুরি 3rd সেমিস্টার ইংলিশ ক্লাসটি আমার কাছে তুমি প্রফেশনালি পড়তে পারো। তার সঙ্গে তুমি যদি বাংলা ক্লাস করতে চাও 299-এর কম্বো প্যাকেজটি নিতে পারো, বাংলা এবং ইংলিশ। এরকমই কোয়ালিটি ক্লাসেস রয়েছে, কমিক বুকস রয়েছে, অ্যানিমেটেড ভিডিওস রয়েছে, স্মার্ট ক্লাসেস রয়েছে এরকম, যেখানে মক টেস্টও দিতে পারবে, সঙ্গে স্মার্ট নোটস রয়েছে। আর সব থেকে বড় কথা, নোটগুলো তোমরা, ইম্পর্টেন্ট নোটগুলো, প্রিমিয়াম নোটগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, এবং সেখানে অপশন দেওয়া আছে, অপশনটির অ্যান্সারও দেওয়া আছে, এবং কেন হলো সেটার এক্সপ্লেনেশনও দেওয়া আছে। সেটা ডাউনলোড করে তুমি শেয়ারও করতে পারবে, প্রিন্ট আউটও করতে পারবে। তবে আবার একটি এরকম কোয়ালিটি ক্লাস আছে, তোমাদের দেখা হচ্ছে। সি ইউ সুন গাইস।